ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেয়ার। আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আগের দিন আমরা লাস্ট ফিডব্যাক মেকানিজম পর্যন্ত আমরা পড়েছি। আজকে আমরা বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি তোমাদের যেগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা পড়বো। তোমাদের ফার্স্ট অন্তঃক্ষরা গ্রন্থিটার নাম কি? হাইপোথ্যালামাস। মনে রাখবে, তোমরা কয়েকদিন পরই তোমরা মস্তিষ্ক সম্বন্ধে পড়বে। আমাদের মস্তিষ্কের একটা পার্টের নামই হচ্ছে হাইপোথ্যালামাস, কিন্তু সেটা অন্তঃক্ষরা গ্রন্থির উপর কাজ করে। আগের দিন আমরা বলছি অন্তঃক্ষরা গ্রন্থি কি, বহিঃক্ষরা গ্রন্থি কি, এগুলো সম্বন্ধে সব আলোচনা হয়ে গেছে। প্রথমে ছবিটার দিকে তাকাও, যেহেতু তোমরা মস্তিষ্ক পড়োনি তার জন্য প্রথমে ছবিটার দিকে তাকাও। এই ছবিটাতে একটা জিনিস দেখতে পাবে যে হাইপোথ্যালামাসটা কোথায় আছে। কোথায় আছে রে? দেখতো, ওই যে এই হচ্ছে আমাদের থ্যালামাস, ঠিক আছে? থ্যালামাসের ঠিক নিচে আমাদের কার অবস্থান? হাইপোথ্যালামাসের অবস্থান। এইটা হচ্ছে আমাদের থ্যালামাস। এই যে ব্রাউন কালার যেটা আছে এটার নামই হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপো কথাটা মানে হচ্ছে নিচে, কি থ্যালামাস মানে থ্যালামাস, থ্যালামাসের নিচে যে অংশটা আছে তাকেই আমরা বলি হাইপোথ্যালামাস। হইলো? এইবার এই হাইপোথ্যালামাস মেইনলি কি দিয়ে তৈরি? আমাদের শরীরের বিভিন্ন অংশ যেমন কোষ দিয়ে তৈরি, তেমনি আমাদের ব্রেন কি দিয়ে তৈরি? তোমরা ভালো করে জানো, ব্রেন আমাদের নিউরন দিয়ে তৈরি, তাই না? তাহলে হাইপোথ্যালামাসের মধ্যে কি আছে? নিউরন আছে। কিন্তু এই নিউরন গুলো কিছু হরমোন ক্ষরণ করে, বুঝতে পারলে? তাহলে এই হরমোন গুলোকে আমরা কি বলবো বলতো? নিউরো হরমোন। যখন কোনো নিউরন কোনো কিছু ক্ষরণ করবে তখন তাকে আমরা কি বলবো? নিউরো হরমোন। এবার এই নিউরো হরমোন গুলো বিভিন্ন ধরনের হয়, সেগুলো আমরা আস্তে আস্তে আগে একটা করে। এইবার দেখো, আরেকটা টার্ম এখানে লেখা আছে, সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভু গ্রন্থি। কি বলা আছে? সুপ্রিম কমান্ডার। এই তোমাদের স্কুলের হেড কে? হেড স্যার তোমাদের, ও যা বলে, উনি যা বলেন বাকি সব টিচাররা তাই ফলো করেন, তাই তো? তেমনি আমাদের শরীরের যে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে তাদের বসকে হাইপোথ্যালামাস। এই জন্য একে বলা হয় সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভু গ্রন্থি। এ যেটা নির্দেশ দিবে বাকি অন্তঃক্ষরা গ্রন্থিগুলো সেই কাজই করবে, বুঝতে পারলে? হাইপোথ্যালামাসকে কেন সর্বোচ্চ প্রভু গ্রন্থি বলা হয়? কারণ এ অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থি ক্ষরণ নিয়ন্ত্রণ করে। মেইনলি কার? পিটুইটারি গ্রন্থি। এই যে নিচে দেখতে পাচ্ছ, এখানে একটা গ্রন্থি আছে যার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এর জন্য হাইপোথ্যালামাসকে বলা হয় সর্বোচ্চ প্রভু গ্রন্থি। বোঝা গেল? এইবার আমাদের হাইপোথ্যালামাসের থেকে কিছু হরমোন খরিত হয়। দেখো এখানে লেখা আছে ভেসোপ্রেসিন আর একটা হচ্ছে অক্সিটোসিন। এই দুটো একটু স্পেশাল। কেন স্পেশাল আমরা এগুলো বলবো। এবার আমরা দেখি একটু, আমরা ইয়েতে চলে যাই, এটা আমাদের পড়ানো হয়েছিল। মনে করো আমাদের এটা হচ্ছে হাইপোথ্যালামাসটা, আর তার নিচে আমাদের কি আছে? এরকম করে পিটুইটারি গ্রন্থি। মনে রাখবে পিটুইটারি গ্রন্থির দুটো অংশ, একটা হচ্ছে অগ্র পিটুইটারি আর একটা হচ্ছে পশ্চাৎ। এটা হচ্ছে অগ্র পিটুইটারি, এটার নাম কি? অগ্র পিটুইটারি। আর এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। এইবার আমাদের হাইপোথ্যালামাসের মধ্যে, এটাকে যদি একটু বড় করে আঁকি হাইপোথ্যালামাসটাকে, মনে করো আমি এরকম করে আঁকলাম হাইপোথ্যালামাসটাকে, এরকম করে। এবার হাইপোথ্যালামাসের মধ্যে কতগুলো নিউরন থাকে তোমরা জানো? এই ধরো কতগুলো নিউরনের কোষ দেহ। তোমরা নিউরনের কোষ দেহ জানো কোনটা? একটা নিউরনের যদি ছবি আঁকো, এরকম ছিল না ছবিটা? আমি শর্টকাট করছি, এরকম দিয়ে আমাদের এরকম ছিল, তাই তো? এইটা হচ্ছে অ্যাকশন আর এটা হচ্ছে কোষ দেহ। তো এই কোষ দেহগুলো আঁকছি আমি। এটা হচ্ছে, এই পাশে কতগুলো আবার কোষ দেহ আছে। এই গোটা জায়গাটাকে দেখো, কোষগুলো খুব ঘনভাবে আছে না কোষ দেহগুলো নিউরনের। যখন আমাদের কোষ দেহগুলো নিউরনের একসঙ্গে থাকবে তখন তাদেরকে আমরা বলি নিউক্লিয়াস। কি বলি? নরমালি আমরা নিউক্লিয়াস বলতে বুঝি কোষের ভিতর থাকে একটা নিউক্লিয়াস, তাই না? আমাদের ডিএনএ। কিন্তু এই হাইপোথ্যালামাসে নিউরনের কোষ দেহগুলো এত ঘনভাবে থাকে যে এদের দেখতে কেমন মনে হয়? কোষের নিউক্লিয়াসের মতো দেখতে মনে হয়, বুঝতে পারলে? এই গুচ্ছটার নাম হচ্ছে সুপ্রা অপটিক নিউক্লিয়াস। কি নাম? সুপ্রা অপটিক, সুপ্রা অপটিক নিউক্লিয়াস, নিউক্লিয়াস।
নিউক্লিয়াস কেন বললাম বুঝতে পারলে? আর এই গুচ্ছটাকে কি বলি? প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। প্যারাভেন্ট্রিকিউলার নিউক্লিয়াস। এইবার এই সুপ্রা অপটিক থেকে আমাদের এক ধরনের বিশেষ হরমোন খরিত হয়, যার নাম হচ্ছে এডিএইচ। এডিএইচ। এইটার আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন, বুঝা গেল? এই প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে আমাদের একটা হরমোন খরিত হয়, যার নাম হচ্ছে অক্সিটোসিন। সরেও কয়শয় রশ্মি অক্সিটোসিন, বোঝা গেল? এইবার এই যে নিউরনের কোষ দেহগুলো আছে দেখতে পেলে, সুপ্রাঅপটিক আর প্যারাভেন্ট্রিকুলার, এদের যে অ্যাকশন গুলো আছে না, এই পশ্চাৎ পিউটারিতে এসে পড়ে। তাহলে এখান থেকেও কোথায় এসে পড়বে? পশ্চাৎ পিউটারি এসে পড়বে, বুঝা গেল? তাহলে এই যে হরমোন গুলো তৈরি হলো, এগুলো এসে কোথায় জমা হবে বলো তো? এই পশ্চাৎ পিউটারিতে এসে জমা হয়। পরীক্ষায় যদি আসে এডিএইচ কোথায় উৎপন্ন হয়? হাইপোথ্যালামাসে। অক্সিটোসিন কোথায় উৎপন্ন হয়? হাইপোথ্যালামাসে। কিন্তু যদি বলে কোথা থেকে খরিত হয়? পিটিউটারি থেকে। সংশ্লেষ বা সৃষ্টি হয় কোথায়? হাইপোথ্যালামাস। এখানে এসে জমা থাকে, তারপর শরীরে যখন দরকার তখন এখান থেকে আমাদের এডিএইচ আর অক্সিটোসিন বের হবে, বুঝতে পারলি? তাহলে এখান থেকে কি হয়? এডিএইচ আর অক্সিটোসিনের কি হয়? ক্ষরণ হয়। ক্ষরণ হয় বা জমা হয়ে থাকে, জমা থাকে। আর এখানে কি হয়? সংশ্লেষ মানে সৃষ্টি, এটা যাতে মাথায় থাকে। এডিএইচ কখনোই তৈরি হয় না পশ্চাৎ পিটিউটারিতে, বোঝা গেল? এবার এদের নাম কি আর কাজ কি আমরা পড়ব। প্রথম আমাদের যে এডিএইচ এর আর অক্সিটোসিনের কাজ করব। অক্সিটোসিনের 1 নাম্বার কাজ হচ্ছে প্রসবে সাহায্য করা। যখন একটা বাচ্চা হয়, প্রসবের সময় সাহায্য করা, সাহায্য করা। আর এডিএইচ আর ভেসোপ্রেসিনের যে কাজ, যেটা আমি বলতেছি, এর 1 নাম্বার কাজ হচ্ছে বৃক্কীয় নালিকা থেকে, বৃক্কীয় নালিকা থেকে জলের পুনঃ শোষণ ঘটানো, জলের পুনঃ শোষণ ঘটানো। আরেকটা কাজ কি এডিএইচের? আরেকটা কাজ হচ্ছে রক্তের পরিমাণ ও আয়তন বৃদ্ধি করা, রক্তের পরিমাণ ও রক্তচাপ বৃদ্ধি করা, ও রক্তচাপ বৃদ্ধি করা, বুঝতে পারলি কি জিনিস এগুলো? এবার বোঝাবো। হ্যাঁ, অক্সিটোসিনটা কই গেল? এর কাজটা নাই হয়ে গেল কেন? এই কাজ একটাই করবি, সেটা হচ্ছে প্রসবে সাহায্য করা। বৃক্কীয় নালিকা কি? তোরা নেফ্রন পড়েছিস ক্লাস 9-এ। নেফ্রনের মধ্যে কেমন কেমন বিষয়টা ছিল আমাদের নেফ্রনের? এরকম করে আমাদের বাওম্যান ক্যাপসুল ছিল, তারপর পরাগ সংবর্ত নালিকা, তারপর হেনলি লুপ, এরকম ছিল হেনলি লুপ,
তারপর এখান থেকে দূর সংবর্ত নালিকা, তারপর সংগ্রাহী নালিকা, এরকম ছিল তাই না, এরকম ছবি ছিল। আর এইখানে তোদের গ্লোমেরুলাস আসছিল এটা। এইবার আমাদের এই এটাকে বলে বিক্রিয় নালিকা। এই বিক্রিয় নালিকা দিয়ে আমাদের কি মূত্র তৈরি হয় নেফ্রনে, তাই না? যা কিছু জল পরিশ্রুত তৈরি হলো সেটা এদিকে যায় এবং আলটিমেটলি এটা কোথায় যায়, আমাদের মূত্রথলিতে যায়। এইবার এডিএইচ কি করে, যখন আমার শরীরে জলের পরিমাণ কম থাকবে, কখন, যখন আমার শরীরে জলের পরিমাণ কম থাকবে, বেশি পরিমাণ জল যদি এই বিক্রিয় নালিকা দিয়ে যায় তাহলে কি মূত্র বেশি পরিমাণ তৈরি হবে। এবার আমার শরীরে জল কম, আবার যদি পেচ্ছাপ আমি বেশি করি তাহলে কি শরীরে জলের পরিমাণ আরো কমে যাবে না? এডিএইচ এটাকে বাধা দেয়। এডিএইচ কি করে, এই বিক্রিয় নালিকা থেকে জলটা পুনরায় দেহে প্রবেশ করায়, এখান থেকে এখানে বের হয়ে যাচ্ছে মানে সেটা রক্তে চলে যাচ্ছে। তার ফলে কি, এই যে মূত্রটা যে তৈরি হবে তার মধ্যে কি থাকবে, জল কি থাকবে, জল কি থাকবে। এর ফলে জলটা শোষণ করার ফলে এখান থেকে জলটা যখন আমি শোষণ করে নিব তখন বিক্রিয় নালিকায় জল থাকবে কম, তাহলে কি মূত্রের পরিমাণ কম থাকবে। তার ফলে কি আমাদের এটাই বলছে যে এডিএইচ এর কাজ কি, বিক্রিয় নালিকা থেকে জল পুনঃশোষণ করে নেওয়া। এই দেখ পুনরায় শোষণ করে নিয়ে নিচ্ছি, কোথায় পাঠাচ্ছি, রক্তে। রক্তে পাঠাচ্ছি মানে কি রক্তের পরিমাণটা বেড়ে যাবে এবং রক্তচাপটাও বেড়ে যাবে, এটাই এডিএইচ এর কাজ। বোঝা গেল? এবার মনে কর তোর এডিএইচ তৈরি হচ্ছে না, কোনো কারণে তোর এই যে সুপ্রা অপটিক নিউক্লিয়াসের নিউরনগুলো নষ্ট হয়ে গেছে, কোনো কারণে এডিএইচ তৈরি হবে না। তখন তোর জল শোষণ হবে না, তখন তোর একটা রোগ হবে, এই রোগটার নাম হচ্ছে বহুমূত্র রোগ। বহুমূত্র রোগ, এবং তুমি বারবার টয়লেট করতে যাবে। এটার আরেকটা নাম আছে, খুব ভালো করে নামটা মনে রাখবে, ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাস, বুঝতে পারলে? আরেকটা ডায়াবেটিস আছে যেটাকে বলি ডায়াবেটিস মেলিটাস, যেটাকে আমরা বলি শর্করার পরিমাণ বৃদ্ধি পেলে, ইনসুলিনের পরিমাণ কম ক্ষরণ হলে, এটা কিন্তু আলাদা, এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। বোঝা গেল? তাহলে এডিএইচ কিন্তু তোমাদের শেষ, এতটুকুই এডিএইচ পড়বে। বোঝা গেল? এরপর আমরা কি পড়ব, অক্সিটোসিন। অক্সিটোসিন কিসে সাহায্য করে, প্রসবে সাহায্য করে। এবার দেখাচ্ছি একটা ছবি তোমাদের। এই দেখো, যখন একটা মহিলার বাচ্চা হয় তখন বাচ্চাটা কোথায় বড় হয় বলো তো? এইটা হচ্ছে আমাদের মেয়েদের জরায়ু, এই জায়গাটায় বাচ্চাটা বড় হয়, হ্যাঁ এইখানে হয়। এইবার এই অক্সিটোসিন কি করে, এই যে জরায়ুর ওয়ালটা আছে না, এই ওয়ালটাকে সংকোচন করে। মানে যেদিন বাচ্চাটা হবে, ডেলিভারি হবে, সেদিন এই ওয়ালটা কেমন হয়, এরকম ধাক্কা দেয়। তার ফলে কি হবে, বাচ্চাটা জরায়ু দিয়ে ভেজাইনা দিয়ে বের হয়ে যায়। বুঝতে পারলে? এটাই কাজ। শেষ মুহূর্তে যে চাপটা দেয়, একটা বড় একটা বাচ্চাকে ডেলিভারি হওয়ার সময় কি চাপ দিতে হবে, এই কাজটা কে করে, অক্সিটোসিন করে। বুঝতে পারলে? এবং অক্সিটোসিনের আরেকটা কাজ হচ্ছে মাতৃদুগ্ধ ক্ষরণ করা। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে মাতৃদুগ্ধ ক্ষরণ করা। মৃত লিখতেছি। 2 নম্বর কাজ হচ্ছে মাতৃদুগ্ধ ক্ষরণ করা। বাচ্চা হওয়ার পর মার দুধ বের হয়, সেই দুধটা ক্ষরণ করতে সাহায্য করবে কে, আমাদের এই ক্ষরণ করা। কি করবে এটা, আমাদের অক্সিটোসিন করবে। তাহলে তোমাদের হাইপোথ্যালামাস থেকে 2টা হরমোন তোমাদের পড়ানো হলো, এবং পিটুইটারি পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত 2টা হরমোনের নামও পড়ানো হলো। বুঝতে পারলি? বুঝতে পারলি? যদি এটা বুঝতে অসুবিধা হয় ভিডিওটা বাদ দেখে নিবি, যদি ভুলে যাস। এরপরে চলে যাবো আমরা নেক্সট পড়া, সেটা কি, হাইপোথ্যালামাস থেকে আর কি কি হরমোন খরিত হয় সেগুলো সম্বন্ধে পড়বো। এবার মনে রাখবি আমাদের হাইপোথ্যালামাস থেকে আরো 2 ধরনের হরমোন খরিত হয়। কিছু হরমোনকে বলি আমরা স্টিমুলেটিং হরমোন,
আর কিছু কিছু রিলিজিং হরমোন, আর কিছু কিছু বলি আমরা ইনহিবিটিং হরমোন। দেখ এবার কোন কোন। এই দেখ, হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত বিভিন্ন রিলিজিং হরমোন। এবার রিলিজিং কথাটা মানে কি রে? ও সাহায্য করছে আরেকজনকে ক্ষরণ করতে, ঠিক আছে? রিলিজিং হরমোন, রিলিজিং হরমোন, রিলিজিং হরমোন। আর কিছু কিছু হরমোন থাকে ইনহিবিটিং, মানে এটা বাধা দেয়। তাহলে হাইপোথ্যালামাস থেকে কিছু রিলিজিং হরমোন বের হয় আর কিছু ইনহিবিটিং হরমোন। প্রথম রিলিজিং হরমোনের নাম কি দেখ? অ্যাড্রেনোকর্টিকোট্রপিক বা ট্রপিন রিলিজিং হরমোন। এই হরমোনটা কাকে সাহায্য করে? এসিটিএইচ ক্ষরণে সাহায্য করে। আসতেছি পরে। এই টিআরএইচ আগের দিন পড়ছিলি না, হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ বের হচ্ছে, ও কাকে সাহায্য করছে? পিটুইটারি থেকে টিএসএইচ ক্ষরণে সাহায্য করছে। সিমিলারলি আরটা আছে এসআরএইচ, সোমাটোট্রপিক রিলিজিং হরমোন। এটা পিটুইটারি থেকে জিএইচ ক্ষরণে সাহায্য করে। জিএইচ বা এসটিএইচ একই নাম, সোমাটোট্রপিক বা গ্রোথ হরমোন। আর আরেকটা দেখ ইনহিবিটিং হরমোন, পিআইএইচ, প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন। এটি পিটুইটারি গ্রন্থিকে প্রোল্যাকটিন ক্ষরণে বাধা দেয়। দেখ তাহলে ইনহিবিটিং গুলোর কাজ কি? বাধা দেওয়া। এগুলোর পুরো নাম তোদের মনে রাখতে হবে, পরীক্ষায় একটা না একটা দিবেই, যে এআরএইচ এর পুরো নাম লেখো, তখন পুরো নাম লিখতে হবে। ইংরেজিতে লিখতে না পারলেও বাংলাতে লিখতে হবে। এটা কি? এমআইএইচ, কি নাম? মেলানোট্রপিং হরমোন, যা পিটুইটারি থেকে এমএসএইচ, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন ক্ষরণে বাধা দেয়। কি জিনিস এগুলো আমরা পিটুইটারি যখন পড়বো তখন আসবো, এখন না। এ পেশে কি আরো কিছু ছিল? না, এগুলো দরকার নেই আমরা। এই দেখ, এইবার আমরা চলে আসবো পিটুইটারিতে। এগুলো যদি দেখিস না, মানে বিষয়টা তোর গন্ডগোল হয়ে যাবে। তাই আমরা চলে যাব নিজের হাতে 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 লেখা। হাতে লেখাইলে বোঝাইতে পারবো যে কোথা থেকে কি হচ্ছে। এবার দেখে নে কেমন বিষয়টা। মনে কর এটা আমাদের হাইপোথ্যালামাস আর এটা আমাদের পিটুইটারি গ্রন্থি। এটা হচ্ছে অগ্র আর এটা হচ্ছে পশ্চাৎ। পশ্চাৎ থেকে আর কোনো খরিত হয় না, ওই এডিএইচ আর অক্সিটোসিনে শেষ। এবার যা কিছু পড়বো আমরা সব অগ্র। এইবার মনে কর আমাদের এখান থেকে কি হরমোন খরিত হলো? এ আর এইচ আসলো। এই আমাদের এবার পিটুইটারি গ্রন্থিতে কতগুলো রক্তবাহ থাকে? এ আর এইচ। এবার আমাদের কিছু এই মনে কর আমি একটা রক্তবাহ আঁকলাম। এই রক্তগুলো কি? রক্ত জালকের মাধ্যমে এই পিটুইটারি গ্রন্থিতে এসে জমা হয়ে যায়। মনে কর এবার আমাদের এআরএসটা এখানে তৈরি হলো। এই এআরএসটা আসবে রক্ত দিয়ে, আসবে এসে পিটুইটারি গ্রন্থিকে বলবে তুমি এখান থেকে একটা হরমোন তৈরি করো, তার নাম কি? এসিটিএইচ। বুঝতে পারলি? এবার হাইপোথ্যালামাসে আরেকটা হরমোন আসবে, ওর নাম কি? টিআরএইচ, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। ও আসলো সুন্দর করে, ও রক্তের মাধ্যমেই আসবে। ও পিটুইটারি গ্রন্থিকে বলবে এ তুমি এখান থেকে কি ক্ষরণ করবে? টিএসএইচ ক্ষরণ করো। হয়েছে? এরকম করে ক্ষরণটা হয়। বুঝতে পারলি? এর আগে যে ছকটা দেখাইলাম, আর কি কি ছিল? এম এসিড, এআরএইচ, টিআরএইচ, আরটা কি ছিল? এসআরএইচ ছিল না একটা? ঠিক এরকম করে আমাদের লাল কালি দিলে বোঝা যাচ্ছে না, আমি দিলাম কি এস আর এইচ। এও আসবে, এসে এখান থেকে কি ক্ষরণ করতে বলবে? পিটুইটারি থেকে এখান থেকে ক্ষরণ করতে বলবে গ্রোথ হরমোন বা এসটিএইচ। দুটোরই একই নাম, সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন। বুঝতে পারলি? এগুলো আমরা কি বললাম? রিলিজিং হরমোন, যেগুলো সাহায্য করছে। এইবার আমরা একটা পড়ি ইনহিবিটিং হরমোন। ইনহিবিটিং হরমোন কোনটা পড়ি? ধর আমি ধরলাম এমআরএইচ, এরকম একটা ছিল না? এমআরএইচ, মেলানোসাইট ইনহিবিটিং হরমোন, তাই না? এ আসবে পিটুইটারি গ্রন্থিতে, এ এখান থেকে এমএসএইচ ক্ষরণ করতে দেবে না। বুঝতে পারলি বিষয়টা? যে আগের চার্টটা দেখালাম, এটার মানে হচ্ছে এটা। এখান থেকে এ আসবে, এখান থেকে সাহায্য করবে এটা ক্ষরণ কর। এখান থেকে এ আসবে, এ বলবে যে এটা ক্ষরণ কর। বুঝা গেল? এটা তো গেল। এবার আমরা এক একটা হরমোনের নাম বলবো। এসিটিএইচ এর কি কাজ, জিএইচ এর কি কাজ, এমএসএইচ এর কাজ কি,
টিএসএইচ এর কাছে, এগুলো আমরা পরপর পড়ব। দেখ এবার হাসিগুলো বের করবো, দাঁড়া, খুব হিসেব হচ্ছে না। এই দেখ তোদের পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি আমাদের একটা অস্থি দ্বারা বন্ধ থাকে। মনে কর এটা পিটুইটারি গ্রন্থি, এটা। এইবার এ কি করবে, একটা অস্থি দ্বারা এরকম করে ঢাকা থাকে। এই অস্থিটার নাম হচ্ছে সেলা টার্সিকা। কোথায় গেল, দা স্ফিনয়েড বোন। এটার নাম কি, স্ফিনয়েড বোন, অস্থি, স্ফিনয়েড অস্থি। এই নীলটা আঁকলাম। এই অস্থিটার ফলে দেখ এখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হলো না, প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ মানে কি, একটা ফাঁকা স্থান। এটা মনে কর সেলয়েড স্পিনয়েড অস্থি, আর এই যে ফাঁকা গ্যাপটা তৈরি হলো এটার নাম কি, প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠটার নাম কি, সেলা টার্সিকা প্রকোষ্ঠ। তাহলে এই যে ফাঁকা জায়গাটার নাম সেলা টার্সিকা প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠের মধ্যেই আমাদের পিটুইটারি গ্রন্থি অবস্থান করে। বোঝা গেল? এবং পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। এটার আরেকটা নাম হচ্ছে প্রভু গ্রন্থি। হাইপোথ্যালামাসটা ছিল সর্বোচ্চ প্রভু গ্রন্থি, কিন্তু পিটুইটারি গ্রন্থির আরেকটা নাম হচ্ছে প্রভু গ্রন্থি। প্রান্তিকের বইয়ে পাবি, সাতটার বইয়ে পাবি না। এখানে শুধু মাস্টার গ্রন্থি আছে। আগের বার তোদের কোশ্চিন এসেছিল এখান থেকে, প্রভু গ্রন্থি কোনটাকে বলা হয়, সবাই হাইপোথ্যালামাস দিয়ে চলে আসছে। এবার তোরা তো এই বই ফলো করিস, তাই তো, তোরা জানবি যেটা ছিল, তার জন্য বলছি ওই বইটা পড়। কিন্তু हमको कोई पूछा नहीं, इसलिए বুঝছে। এইবার আমরা পড়ব, এইবার हम लोग पढ़ेंगे একটা একটা করে গ্রন্থির নাম। প্রথম অগ্র পিটুইটারি থেকে খরিত প্রথম হরমোনটার নাম কি, এসিটিএইচ। নাম কি, পুরো নাম মনে রাখতে হবে, আগেরবার পরীক্ষা আসছিল। এসিটিএইচ এর পুরো নাম লেখো, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। হরমোনটার মধ্যেই নাম লেখা আছে, এটা কোথায় গিয়ে কাজ করবে। কি লেখা আছে, অ্যাড্রেনো। আমাদের কিডনি কয়টা থাকে, এই একটা কিডনি, এই একটা কিডনি। কিডনির আরেকটা নাম হচ্ছে রেনাল। রেনাল গ্রন্থির নাম কি, কিডনি। এখানে নামটা কি হরমোনটার, অ্যাড্রেনো। অ্যাড মানে উপরে, রেনো মানে রেনাল। তাহলে এখানে কোন গ্রন্থির উপর কাজ করবে, অ্যাড্রেনাল গ্রন্থি, যেই গ্রন্থিটা কিডনির উপরে থাকে, এজন্য বলা হয় অ্যাড্রেনাল গ্রন্থি। এবং এখানে দেখ আরেকটা নাম আছে কর্টিকোট্রপিক হরমোন। কি, কর্টিকোট্রপিক। প্রথমে জেনে রাখ ট্রপিক হরমোন কাদের বলবো, যে সকল হরমোন আরেকটা হরমোনের ক্ষরণে সাহায্য করবে তাদেরকে বলবো ট্রপিক হরমোন। তোরা ঠিক ফিডব্যাকটার মতোই, সংজ্ঞাটা একই। কি বললাম, যে সকল হরমোন অন্য অন্য হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে তাকে বলবো ট্রপিক হরমোন। যেমন পিটুইটারি গ্রন্থি থেকে সব হরমোনগুলো কি আমরা বলি ট্রপিক হরমোন। পিটুইটারি গ্রন্থি বের কর, পিটুইটারি গ্রন্থির নিচে দেখ লেখা আছে ট্রপিক হরমোন বলা হয়, আছে না? কেন বলা হয়, কারণ এটা অন্য অন্য হরমোনের ক্ষরণে সাহায্য করে। বুঝতে পারলি? এইবার এই কথাটা মানে বুঝলাম আমরা, কি এখনো বুঝি নাই, এটার নাম কি, কর্টিকো। কি জিনিস এটা আবার, কোন গ্রন্থিকে যদি তুই কাটিস, মনে কর এই গ্রন্থিটাকে আমি কাটলাম, কাটলে আমি একটা এরকম অংশ দেখতে পাবো। একটা গ্রন্থির ভেতরের যে অংশটা, এটার একটা নাম আছে, এই অংশটার নাম হচ্ছে মেডালা। কি, মেডালা। আর বাইরের যে অংশটা থেকে গেল, কোনটা বাইরের অংশ, এই যে এইটাকে বলা হয় কর্টেক্স। ঠিক আছে, কর্টেক্স আর মেডালা কি বুঝলি? এই এসিটিএইচ অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে, যে পিঙ্ক অঞ্চলটা দেখতে পাচ্ছিস, এই পিঙ্ক অঞ্চলটা থেকে বিভিন্ন হরমোন ক্ষরণ করে, তার জন্য এটাকে বলা হয় অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। বুঝা গেল? দেখ কি লেখা আছে, এটি অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং সেখান থেকে বিভিন্ন হরমোন ক্ষরণে সাহায্য করে, এর জন্য এটাকে বলা হয় অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। এই অংশটা হচ্ছে মেডালা, নীলটা, বাকি যেটা আছে গোটাটাই হচ্ছে কর্টেক্স। কর্টেক্স অঞ্চলের আবার অনেক ভাগ আছে, দরকার নাই তোদের এখন জানার, পরে গিয়ে পড়বি 11-এ গিয়ে। বোঝা গেল? এইবার কোনো কারণে যদি আমাদের এসিটিএইচ এর কম ক্ষরণ হয় বা বেশি হয়, তাহলে আমাদের বিভিন্ন
রোগ দেখা যায়। কি কি রোগগুলোর নাম? মনে কর অধিক ক্ষরণ হলো, তার ফলে একটা রোগ দেখা যাবে কুশিং বর্ণিত রোগ। কুশিং বর্ণিত রোগ। আর যদি এটা হচ্ছে বেশি, আর যদি কম ক্ষরণ হয়, যদি কম ক্ষরণ হয় তাহলেও একটা রোগ দেখা যাবে, তার নাম হচ্ছে অ্যাডিসন ডিজিজ। লিখে নে, বই আছে কিনা জানি না। কি নাম? অ্যাডিসন ডিজিজ মানে রোগ। অ্যাডিসন ডিজিজ, দন্তাস্য, অ্যাডিসন ডিজিজ লিখেছিস? অ্যাডিসন ডিজিজ হচ্ছে, এটা কি কম ক্ষরণে, তাহলে এসিটিএইচ এর এটা হচ্ছে কম ক্ষরণের ফলে এই রোগটা আমাদের হয়। বুঝা গেল? আর এই যে রোগটা মহিলাটা আছে, এই মহিলাটা হচ্ছে কি রোগ হয়েছে বলতো? কুশিং সিনড্রোম হয়েছে, কুশিং বর্ণিত রোগ হয়েছে। এই রোগে কি হয় বলতো? এই রোগে আমাদের শরীরের নিম্ন অংশের যে চর্বি, প্রোটিন সবগুলো উপরের দিকে আসে, মানে পায়ের পেটের অংশগুলো সরু হয়ে যাবে, আর উপরের দিকে গলা, ঘাড়, মুখ কি হয়ে যাবে? ফুলে যাবে। এই মহিলাটা দেখ এই রোগটা হয়েছিল, দেখ মুখটা মুনের মতো হয়ে গেছে, চাঁদের মতো গোল হয়ে গেছে, বলে মুন ফেস। মুন ফেস, মুখটা চাঁদের মতো গোল হয়ে যায়। এইবার কেন হয় এসিটিএইচ এর ক্ষরণটা বেশি ক্ষরণে হয়? এসিটিএইচ এর ক্ষরণটা কেন হবে? এসিটিএইচ কোথা থেকে বের হয়? পিটুইটারি থেকে। মনে করো পিটুইটারিতে একটা টিউমার হয়েছে, পিটুইটারিতে টিউমার হয়েছে, টিউমার হওয়ার ফলে কি হবে? এসিটিএইচ এর ক্ষরণ বৃদ্ধি পাবে, তার ফলে এই রোগটা প্রকাশ পাবে। হ্যালো, এইবার এই মহিলাটাকে তাহলে এইটা হচ্ছে রোগটা হওয়ার সময়, আর এটা ট্রিটমেন্ট করার পর। কি ট্রিটমেন্ট করছে? এর পিটুইটারি গ্রন্থিটা থেকে যে টিউমারটা সেটা কেটে দিয়েছে, কেটে বাদ দিয়ে দিয়েছে। টিউমারটা বের করে দিলে কি এসিটিএইচ ক্ষরণ বাড়বে না কমবে? কমবে। এই কমার ফলে নরমাল হয়ে গেছে। বুঝা গেল? এই ছিল তোমাদের এসিটিএইচ। नेक्स्ट हार्मोन, नेक्स्ट हार्मोन का नाम क्या है? ग्रोथ हार्मोन বা সোমাটোট্রপিক হরমোন। এই দেখো দুইটার নাম কিন্তু কোনোভাবে যাতে গন্ডগোল না হয়, সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন। এই হরমোনটা আমাদের বৃদ্ধিতে সাহায্য করে, যাদের গ্রোথ আমাদের এই কি কথা বলতেছে যত, গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন, এটা বৃদ্ধিতে সাহায্য করে। যারা একটু লম্বা হয় তাদের গ্রোথ হরমোন বেশি থাকে, আর যারা একটু বেটো হয় তার গ্রোথ হরমোন কম থাকে। এইবার দেখ এই হরমোনটা কি করে বলতো? শর্করা, প্রোটিন ও ফ্যাট বিপাকে সাহায্য করে। মানে এই তুমি বেশি পরিমাণে খাবা, বেশি পরিমাণে কি করবে? বিপাক করবে, তার ফলে কি শক্তি বেশি পাবে, তারপরে মানুষটা বড় হবে বেশি। বুঝা গেল? এটা হচ্ছে গ্রোথ হরমোন গেল। এইবার এই হরমোনের যদি কম ক্ষরণ হয় বা বেশি ক্ষরণ হয় তাহলে বিভিন্ন সমস্যা দেখা যায়। দেখ প্রথমটা লেখা আছে বামনত্ব, বামনত্ব, কিন্তু এটা কোন বয়সে দেখতো? শৈশব বয়সে, মাথায় যেন থাকে। শৈশব বয়সে যদি আমাদের গ্রোথ হরমোন বা এসটিএইচ এর কম ক্ষরণ হয় তখন আমাদের একটা রোগ হবে, তার নাম হচ্ছে বামনত্ব। তোরা হয়তো আমাদের দিকে কিছু লোক দেখেছিস বয়স 40 বছর কিন্তু এইটুকু বাচ্চা দেখতে, 2 বছরের মতো দেখতে। হ্যাঁ, এই রোগটারই নাম হচ্ছে বামনত্ব। বুঝা গেল? আর অতিকায়ত্ব, মনে কর ছেলেটার বয়স 12 বছর, ওর হাইট হয়ে গেছে 8 ফুট। 8 ফুট। একটা 4 বছরের বাচ্চা, একটা 4 বছরের বাচ্চা কত বড় হয়? খুব বেশি হলে এতটুকু হবে। আমরা স্কুলে দেই, বেবি কেজিতে যেই যখন দিই তখন, তাই তো। একটা 4 বছরের বাচ্চা যদি আমার সমান হয়ে যায় তাহলে কেমন হবে? ওটাকেই বলছি আমরা অতিকায়ত্ব। এই দুইটাই হবে 18 বছরের নিচে, বুঝতে পারলি? পরিণত বয়সের আগে, 18 বছর আগে। আর যদি 18 কোনো কারণে মনে কর কারো 18 বছরের পরে হলো, ক্ষরণটা বেশি হচ্ছে, তখন আমাদের একটা রোগ হবে, তাকে বলি অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি, এই দেখ অ্যাক্রোমেগালির ছবি। এইখানে আমাদের চোয়ালগুলো, এই চোয়ালটা এরকম নর্মাল, এই চোয়ালটা একদম এরকম করে বড় হয়ে যাবে। আইব্রুর যে খাঁজগুলা এগুলো এরকম সামনের দিকে বৃদ্ধি পাবে। এই গালের যে এগুলা
এগুলো বৃদ্ধি পাবে, হাত টাত গুলো বড় হয়ে যাবে। এই যে দেখ লোকটার দেখ নাকটা বড় হয়ে গেছে, কপালটা বড় হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটার নাম কি? অ্যাক্রোমেগালি। কি কারণে? বেশি কারণে হয় না কম? বেশি। আর যদি পরিণত বয়সে মনে করো 18 বছর হইলো, তারপরে দেখা গেল তো কোনো কারণে গ্রোথ হরমোন খাওয়ানো আর হচ্ছে না, তখন একটা রোগ হবে, তাকে বলবো অ্যাক্রোমিক্রিয়া। বুঝা গেল? তাহলে পরিণত বয়সে কোনটা আর শৈশব বয়সে কোনটা মাথায় রাখবি। লিখতেছিস? লিখে নে তাড়াতাড়ি। যাদের টুকার আছে টুকে নাও। বামনত্ব অতিকায়ত্ব লেখা আছে, শুধু এইটুকু লিখে নে, পরিণত বয়স এটা। তোদের বইয়ে বামনত্ব আর অতিকায়ত্বটা দেওয়া আছে, আর অ্যাক্রোমিক্রিয়া আর অ্যাক্রোমেগালিটা দেওয়া নাই। এই দুইটা লিখে নে খালি, অ্যাক্রোমিক্রিয়া আর অ্যাক্রোমেগালি। তোরা শুধু লেখ পরিণত বয়সে কম ক্ষরণে অ্যাক্রোমিক্রিয়া ও বেশি ক্ষরণে অ্যাক্রোমেগালি রোগ হয়। हो गया? सबका हो गया? এরপরে যাই। এরপরে তোদের হরমোনের নাম হচ্ছে টিএসএইচ। আগের দিনে পড়েছিলি টিএসএইচ পিটুইটারি থেকে নিঃসৃত হয়। ও কি থাইরয়েড গ্রন্থিতে গিয়ে কি বলে, কোন হরমোন ক্ষরণে সাহায্য করে? থাইরক্সিন হরমোন, তাই না? T3 T4 পড়ছিলি না আগের দিন? ওইটাই। তাহলে এটা আমি আর পড়াচ্ছি না, তাহলে টিএসএইচটা আমি পড়াচ্ছি না, কারণ ফিডব্যাকে অলরেডি করিয়ে দিয়েছি, যাইও না। এরপরেরটার নাম কি? গোনাডোট্রপিন হরমোন। এখানে সেই গল্প শুরু। প্রথমে নামটাকে মনে রাখ, গোনাডো। কে কি করতেছে? আগেরটা আমাদের হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন খরিত হয় যার নাম হচ্ছে TRH। এ কি করে? পিটুইটারি গ্রন্থিতে যায়, পিটুইটারি, হ্যাঁ, এখান থেকে একটা হরমোন ক্ষরণ করতে বলে যার নাম হচ্ছে TSH। এইটাই হচ্ছে, এটাই বললাম। এই TSH এ আবার কোথায় যায়? থাইরয়েড গ্রন্থিতে যায়, আমাদের গলায় আছে। এখান থেকে একটা হরমোন ক্ষরণ করতে বলে, ওর নাম হচ্ছে T3 আর হচ্ছে T4। কি নাম? T3 আর এটার নাম হচ্ছে T4। কোথায় যায়? থাইরয়েড গ্রন্থিতে। কে সাহায্য করছে? এই পিটুইটারি থেকে খরিত TSH। এটি এইখানে হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। প্রথমে তোদের জানতে হবে গোনাড মানে কি। গোনাড মানে আমরা বুঝি শুক্রাশয় ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয়। দুটা শুক্রাশয় ছেলেদের ক্ষেত্রে এবং দুটা ডিম্বাশয় মেয়েদের ক্ষেত্রে। এই গোনাডোট্রপিক হরমোন কোথা থেকে খরিত হয়? পিটুইটারি থেকেই। কিন্তু সেগুলোর বিভিন্ন ভাগ থাকে আমাদের গোনাডোট্রপিক হরমোন। FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, LH লিউটিনাইজিং হরমোন, ICSH ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। লেখা নেই এটা আবার। স্টিমুলেটিং হরমোন হচ্ছে গেল। লাস্ট আমাদের কি? ল্যাক্টোট্রপিক হরমোন বা প্রোল্যাকটিন। প্রথমে LTH-টাই পড়াই দেই, ল্যাক্টোট্রপিক হরমোনটা। এটার নাম কি? এই গাধা, এই যে তোর এখানে লেখা আছে, এই যে লাইন করে, এই যে লেখা আবার লিখতে যাচ্ছে আমার। প্রোল্যাকটিনের কাজ হচ্ছে মাতৃদুগ্ধ থেকে দুগ্ধ নিঃসরণে সাহায্য করা। বোঝা গেল? এইটাই একটাই কাজ। কাজ কি? মাতৃদুগ্ধ থেকে কি দুগ্ধ নিঃসরণে সাহায্য করা। এটা কার কাজ? প্রোল্যাকটিন। বাকিগুলো আমরা ভালো করে পড়বো। দেখো FSH এর কাজ দেখে নাও।
এই হচ্ছে আমাদের স্ত্রী জননতন্ত্রের ছবি। দেখো, এটা মেয়ের স্ত্রী মানুষের একটা ছবি। সেখানে আমরা কি দেখতে পাবো? দুটা ডিম্বাশয়। কোথায় আছে ডিম্বাশয়? এই একটা, এই একটা। এইবার আমাদের প্রত্যেকটা মেয়ের একটা বয়ঃসন্ধিকালের শুরুতে, সেটা কবে? ওই 12 বছর থেকে শুরু, মনে কর 11 থেকে 12, যখন 5-6-এ পরে ধরে নেয়, তখন থেকে কি শুরু হয়? রজস্বক্র বা পিরিয়ড শুরু হয় প্রত্যেকটা মেয়ের। কেন শুরু হয়? তার জন্য দায়ী হচ্ছে এই FSH। এই হচ্ছে শুরু করে। তার আগে মনে কর 12 বছরের আগে একটা মেয়ের দেহে FSH এর পরিমাণ একদম কম থাকে, কিন্তু যখনই 12 বছর পার হয়ে যায়, 12 বছর শুরু হয়ে যায়, তখন এর ক্ষরণ অনেক মাত্রায় বহুগুণ বেড়ে যায়। বুঝতে পারলি? এবং নামটা কি আছে দেখ, ফলিকাল স্টিমুলেটিং হরমোন। স্টিমুলেটিং মানে ত্বরান্বিত করা, স্পিডে করো কোনো কিছুকে। এবার ফলিক্যাল কথাটা মানে কি? একটা মেয়ে যখন জন্ম নেয়, তখনই আমাদের এই ডিম্বাশয়ের ভিতর কতগুলো জার্ম কোষ এসে জমা হয়ে যায়। এগুলোকে বলে প্রাথমিক ফলিক্যাল। কতগুলো থাকে? 50-60 হাজার ছোট 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 ফলিক্যাল থাকে। তার মধ্যে দেখ কয়েকটা ছবি দেওয়া আছে, এই যে বুঝছিস। এইবার 12 বছরের আগে, মানে 8-9 বছরে FSH যেহেতু থাকে না বা কম থাকে, তার জন্য ফলিক্যালগুলো বড় হয় না, ওরা এই প্রাথমিক ফলিক্যাল হিসেবেই থেকে যায়। বুঝতে পারলি? কিন্তু তারপরে FSH আসবে, 12 বছরের সময় FSH আসবে এবং ফলিক্যালগুলো দেখ আকারে বড় হয়ে গেল, হলো না? দেখ এই ছোট্ট একটা জিনিস কত বড় হয়ে গেল, এত বড় হয়ে গেল না? এইটাকে বলি পরিণত ফলিক্যাল বা গ্রাফিয়ান ফলিক্যাল। বোঝা গেল? তাহলে এটা কি? প্রাথমিক ফলিক্যাল। আর এটা কি? পরিণত ফলিক্যাল বা গ্রাফিয়ান ফলিক্যাল, সেম নাম, ঠিক আছে? এবং এদের কেন্দ্রে দেখ একটা গোল করে আছে, এরকম আছে না? এইটা হচ্ছে ডিম বা ওভা। এই যে এটা ডিম বা ওভা। এবং এর বাইরের দিকে যা কতগুলো কোষ আছে না, এই কোষগুলোর নাম হচ্ছে গ্রানালুসা কোষ। কি কোষ? গ্রানালুসা কোষ। এই যে ফলিকল গুলো বড় হচ্ছে, এই বড় হতে কে সাহায্য করে? FSH। বোঝা গেল? এবার করে দেখ FSH এর কাজ কি। FSH ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন, যা স্ত্রী দেহে ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিক্যালের আয়তন ও সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। এই যে গ্রাফিয়ান ফলিক্যাল পরিণত হচ্ছে, এর আকারটা বৃদ্ধিতে সাহায্য করে এবং সেখান থেকে এক ধরনের হরমোন নিঃসরণে সাহায্য করে, যার নাম ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন কোথা থেকে ক্ষরিত হবে? এই যে গ্রানালুসা কোষগুলো দেখতে পাচ্ছিস, এইগুলোই আমাদের ইস্ট্রোজেন ক্ষরণ করে। ইস্ট্রোজেন ক্ষরণ করে। এইবার একটা মেয়ের পিরিয়ডস কত দিনে হয়? কত দিনের সাইকেল? 1 থেকে 28 দিন, তাই তো? 28 দিন ভাগ করা থাকে 14 দিন 14 দিনে। প্রথম 14 দিনে এই ঘটনা ঘটবে। কি হবে? অপরিণত ফলিক্যালটা পরিণত ফলিক্যালে পরিণত হবে। কতদিন লাগবে এটা করতে? 14 দিন। শুধু কি এইটাই ঘটবে? না, তার সঙ্গে সঙ্গে এই যে জরায়ু, এইটুকু অংশকে বলা হয় জরায়ু, এই অংশটা তৈরি হতে থাকবে, পরিণত হতে থাকবে। কিসের জন্য পরিণত? যদি আমি ছবি এঁকে এদিকে, ব্রাউজার যাচ্ছে কেন, যদি বলি যে আমি ছবি এঁকে এখানে, এই হচ্ছে একটা স্ত্রী জননতন্ত্রের ছবি। এই সামনের দিকে এরকম হাতের মতো করে থাকে। একটা আমাদের বয়সে একটা ছেলে ছিল, ও কি করছিল, এই জায়গাটাতে দুইটা চোখ আঁকাই দিয়েছিল। চোখ দিয়ে এটাকে না গরু বানাই দিছিল, দুই পাশে দুটো শিং, গরু বানাই দিছিল। হ্যাঁ, তাহলে ও কতটা ক্রিয়েটিভ। আমার 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 মোবাইলে যে ফটোটা থাকে আমি দেখাবো এখন। দেখ ভালো করে, কি বললাম? এই এই অংশটার নাম কি? জরায়ু। এই যে এটা, এইখানেই বাচ্চাটা আসে। আর এইখানে আমাদের কি আছে? ডিম্বাশয়। এই একটা ডিম্বাশয়, এই একটা ডিম্বাশয়। এইবার
জরায়ুর যে ওয়ালটা থাকে না, যে এইটা, এই ওয়ালটা নর্মালি পাতলা থাকে, কিন্তু প্রত্যেক মাসে যখন আমাদের গ্রাফিয়ান ফলিকলটা বড় হচ্ছে, হচ্ছে তো, তার সঙ্গে সঙ্গে এই যে ওয়ালের মধ্যে কোষের সংখ্যা বৃদ্ধি পায়, কোষের সংখ্যা বৃদ্ধি পায়, এরকম করে বৃদ্ধি পাচ্ছে। কেন পাচ্ছে? এবং এখানে অনেক রক্তবাহ তৈরি হয়, এরকম করে রক্তবাহ তৈরি হয়। এইবার প্রত্যেক মাসে একটা মেয়ের পিরিয়ডস কেন হয়? কারণ প্রত্যেক মাসে তারা মা হওয়ার জন্য তৈরি হয়, প্রত্যেক মাসে, এটা রেডি একবারে। তৈরি করতে গেলে এরকম করে একটা বেড বানাই দিতে হবে, যাতে ডিম্বাণুটা যে এখান থেকে পরবর্তীতে বের হবে সেটা এসে এখানে বসতে পারে। দেখাচ্ছি আগে। এইবার এই গ্রাফিয়ান ফলিকলটা থেকে কি বের হয়ে যায়? এই ঘটনাটা কতদিনে ঘটবে? 1 থেকে 14 দিনে। মানে এদিকে ডিম্বাণুটা বড় হবে, গ্রাফিয়ান ফলিকলে পরিণত হবে, আর এদিকে এরকম করে কোষের সংখ্যাও বৃদ্ধি পাবে। হয়েছে? এবার 14 দিনের মাথায় কি হয়ে যায়? 14 থেকে 15 দিনের মাথায় আমাদের এখান থেকে এই ডিম্বথলিটা বের হয়ে যাবে, এবার ডিম্বাণুটা বের হয়ে যাবে বাইরের দিকে, ডিম্বাণু বের হয়ে গেল। তাহলে গ্রাফিয়ান ফলিকলটা এবার কিসে পরিণত হয়ে গেল? বিদীর্ণ ফলিকলে পরিণত হয়ে গেল। হলো? এবার এই ডিম্বাণুটা এই হাতের মতো অংশটা দিয়ে এরকম করে আগাতে থাকবে, এখানে আসলো, আসলো, এসে এখানে বসে থাকবে। এটা একটা নর্মাল মেয়েদের কথা বলছি। হলো? এইবার এই যে বিদীর্ণ গ্রাফিয়ান ফলিকলটা দেখতে পেলি, এটা এবার আরেকটা নতুন অংশে পরিণত হয়ে যাবে। এইটাকে বলি কর্পাস লুটিয়াম। কি বলি? কর্পাস লুটিয়াম। বোঝা গেল? হ্যাঁ, এইটা কি? এটা হচ্ছে গ্রাফিয়ান, এটা কি? গ্রাফিয়ান ফলিকল, ফলিকল। এইটা কি? বিদীর্ণ ফলিকল। হয়েছে? এইবার এই যে গ্রাফিয়ান ফলিকলটা বিদীর্ণ ফলিকলে পরিণত হলো, এটা কি এমনি এমনি হবে? না, আমাদের আরেকটা হরমোন এইটাতে সাহায্য করে। বিদীর্ণ ফলিকলকে কর্পাস লিউটিয়ামে পরিণত করতে কে সাহায্য করে? আরেকটা হরমোন, যার নাম হচ্ছে এলএইচ। কি নাম? এলএইচ বা লিউটিনাইজিং হরমোন। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড গোনাডোট্রপিন হরমোনের নাম। তার একটা গোনাডোট্রপিন হরমোন বললাম, যার নাম কি? এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। 2 নাম্বারটার নাম কি? এলএইচ বা লিউটিনাইজিং হরমোন। এর কাজ কি এলএইচ এর? বিদীর্ণ গ্রাফিয়ান ফলিকলকে কর্পাস লিউটিয়ামে পরিণত করা। এবং কর্পাস লিউটিয়াম থেকে আমাদের আরেকটা হরমোন বের হয়, যার নাম হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন। বোঝা গেল? এইবার কিছুদিন পর যদি ওই মেয়েটা প্রেগনেন্ট না হয়, বাচ্চা না নেয়, নর্মাল মেয়েদের কথা বলছি, কিছুদিন পর এই কর্পাস লুটিয়ামটা আপনি আপ নষ্ট হয়ে যায়। তাহলে এইখান থেকে এই পর্যন্ত কয়দিন লাগবে? 14 দিন। এখান থেকে এই পর্যন্ত কয়দিন? 14 দিন। এবার যদি বাচ্চা না নেয়, তাহলে কর্পাস লুটিয়ামটা কি নষ্ট হয়ে যাচ্ছে? প্রোজেস্টেরন তাহলে কি থাকবে? প্রোজেস্টেরনও নেই, কর্পাস লুটিয়াম নাই মানে প্রোজেস্টেরন নেই। এই যে ডিম্বাণুটা এখানে বসেছিল, 28 আমাদের ওই 24 থেকে 28 দিনের সাইকেল, তো ওই 24 দিন থেকে ওই পরবর্তী সাইকেলের মনে কর 3 তারিখ পর্যন্ত, 24 থেকে 3 তারিখ বা 2 তারিখ পর্যন্ত এই যা কিছু রক্তবাহ তৈরি হইলো বাচ্চাটা বসানোর জন্য, সব কিছু রক্তের সাথে সাথে বের হয়ে যাবে। এবং পিরিয়ডসে ব্যথা কেন করে? কারণ এই যে কোষগুলো, রক্তগুলো বের হয়ে যাচ্ছে খুশে, তার জন্যই ব্যথাটা করে। সমাজ ভাই? হ্যাঁ, এই গেল তোদের এলএইচ আর এফএসএইচ এর কাজ। এটা বলতে গেলে আমার জীবন বের হয়ে গেল, কত কিছু বলতে হলো, অনেক কিছু। বোঝা গেল বিষয়টা? এইবার আমরা পড়ব ইস্ট্রোজেন আর দাঁড়া, এইবার দেখি ওদের তোদের এখানে কি আছে আগে। এলএইচ আর এফএসএইচ গেল, কাহা গায়া? এই যে এফএসএইচ গেল, এরপর হচ্ছে আমাদের এলএইচ। এই দেখ এলএইচ এর কাজ কি? এই যে বড় হইলো, বের হয়ে গেল, এটা কর্পাস লুটিয়ামটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। দেখ
নষ্ট হয়ে গেল। কি কাজ? এলএইচ এর কাজ কর্পাস লিউটিয়াম বা কর্পাস লিউটিয়াম আর একটা নাম আছে পিত গ্রন্থি। পিত গ্রন্থির বৃদ্ধি ঘটায়, বড় হয় এবং তাকে উদ্দীপিত করে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। পরীক্ষা যদি আসে কোন হরমোন ডিম্বাণুর নিঃসরণে সাহায্য করে, মনে রাখবি সেটার নাম হচ্ছে এলএইচ। আমাদের একটা কার্ভ থাকে এরকম করে, প্রথম দিকে এফএসএইচটা বেশি থাকে, এরকম করে বেশি থাকে, কিন্তু তারপরে ওই 14 দিনের মাথায় আমাদের এফএসএইচটা কমে যায়, আর এলএইচটা যে আছে সেটা এটার মতো করে নর্মাল একটু কম ক্ষরণ হয়, কিন্তু 14 দিনের মাথায় আবার বেড়ে যায়। এই এলএইচ এর প্রভাবেই আমাদের কি ডিম্বাণুটা বের হয়। এটা কিন্তু তোদের বইয়ে লেখা নাই, লিখে রাখবি যে এলএইচ ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে। হয়েছে? নেক্সট পড়া। এলএইচ ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে। এলএইচ ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে। এলএইচ ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে। হলো? এবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইস্ট্রোজেনের কাজটাও আমি এখানে পড়াই দিচ্ছি তোদের। ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের যে কাজ সেটা আমি পড়াই দিচ্ছি। প্রথমত ইস্ট্রোজেনের কাজ হচ্ছে আমাদের গর্ভ কি বলে এটাকে, রজস্চক্র। এই দেখ, পিরিয়ডস, রজস্চক্র, মেনস্ট্রুয়াল সাইকেল সব একই নামের, আলাদা আলাদা জাস্ট একই জিনিস কিন্তু। হ্যাঁ, এই ইস্ট্রোজেনের কাজ কি? এই আমাদের এটাকে নিয়ন্ত্রণ করা, রজস্চক্রকে নিয়ন্ত্রণ করার কাজ কি ইস্ট্রোজেন। আরেকটা কাজ কি, ওর কাজ হচ্ছে মেয়েদের যে বিভিন্ন যৌন লক্ষণ সেগুলো বৃদ্ধিতে সাহায্য করা। এক নাম্বার কি, 12 বছরের পর মেয়েদের দেখবি গ্রোথ বড় হয়, তারা আকৃতিতে বড় হয়, স্তনগ্রন্থির আকার বৃদ্ধি পায়। 2 নাম্বার, তাদের শরীরে চর্বি জমে। একটা মেয়ে দেখবি 12 বছরের পরে দেখবি ও শরীরে চর্বিটা বেশি জমে। আর ছেলেদের ক্ষেত্রে উল্টা হয়, বলতেছি ছেলেদের ক্ষেত্রে কি হয়। তারপরে তাদের গলার আওয়াজ দেখবি কি বলে এটাকে, মিষ্টি হয়, মিষ্টি। ছেলেদের ক্ষেত্রে উল্টা হয়, দেখবি ছেলেদের গলা ভেঙে যায়, মিষ্টি হয়। এগুলোই হচ্ছে মেয়েদের ইস্ট্রোজেনের কাজ। এগুলো কে করে? সবগুলো ইস্ট্রোজেন করে। বইয়ের মধ্যে কত নম্বর পেজে যাবি? পেজ নাম্বার 7টার বইয়ে তোরা আসবি, এই দেখ ডিম্বাশয়, এই যে পেজ নাম্বার 18তে দেখবি ইস্ট্রোজেনের কাজগুলো ভালো করে দেওয়া আছে। হ্যাঁ, প্রান্তিকের যা আর নিচে যা, আর পেজ উল্টা, হ্যাঁ ওই যে নিচের দিকে দেখ, আছিস? তাহলে ইস্ট্রোজেনের কাজ বোঝা গেল। এবার প্রোজেস্টেরনের কাজ কি মনে রাখবি, প্রোজেস্টেরনের যে কাজগুলো আছে সেগুলো দেখ ভালো করে। এবার ইস্ট্রোজেনের কাজ বুঝাই দিলাম, এবার প্রোজেস্টেরনের কাজ আসি। এক নাম্বার কাজ হচ্ছে আমাদের এই এই পিরিয়ডস বন্ধ রাখা, পিরিয়ডস বন্ধ রাখে। কখন? তারপরে দেখ আরেকটা কাজ হচ্ছে গর্ভাবস্থা বজায় রাখা, বজায় রাখা। তারপর আরেকটা বলি, 3 নম্বর বজায় রাখা, গর্ভাবস্থা বজায় রাখা, এই দুটা গেল। আর কিছু আছে? অমরা, অমরা বা প্লাসেন্টা, প্লাসেন্টা গঠনে সাহায্য করা, গঠনে, এই তা বলিস না, সাহায্য করা। প্রথমটা কি মনে কর, স্বাভাবিক একটা মেয়ের মধ্যে আমাদের কি এটা কি চলতে থাকবে? আরে কি বলতে চাচ্ছি, একটা মেয়ের মধ্যে আমাদের কি 28 দিনের সাইকেল চলে, কিন্তু দেখ কোনো একটা মনে কর কারো বিয়ে হয়েছে, তার ফলে কি হবে, তারা বাচ্চা নিবে। এবার তখন কি হবে, আমাদের এই দিক দিয়ে শুক্রাণু প্রবেশ করবে, এই শুক্রাণু গেল, শুক্রাণু যাচ্ছে, শুক্রাণু যাচ্ছে, শুক্রাণুটা কি করে, এই জায়গায় এসে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়। হলো? মিলিত হওয়ার ফলে কি হয়,
এইখানে ওরা এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে একটা কোষ তৈরি করে, যাকে বলি জাইগোট। হ্যাঁ, বেশি করে কাশ। এই জাইগোটটা পরবর্তীতে বড় হয় এবং একটা দশায় পৌঁছায়, যাকে বলি আমরা ব্লাস্টুলা। কথা বলিস না, কি বললাম? ব্লাস্টুলা। এই ব্লাস্টুলাটা এখানে এবার বসে এখানে বড় হয়। এইবার প্রজেস্টেরনের কাজ কি বলতো? এই পিরিয়ডস বন্ধ রাখে। কেন? প্রত্যেক মাসের শেষের দিকে কি হয়, প্রজেস্টেরন যখন কমে যায়, তার ফলেই তো এখান থেকে এই সবকিছু খসে বের হয়ে যায় রক্ত সহ। কিন্তু প্রজেস্টেরন যদি থাকে তাহলে এটা খসে যাবে না, এটা এরকমই থাকবে। বুঝতে পারলি? তাহলে 1 নাম্বার কি, আমাদের গর্ভাবস্থা বজায় রাখা। যদি না হইতো কি হইতো, বাচ্চাটা গিয়ে বসলো, সংকোচনে আবার বের হয়ে গেল, কোনোদিনই বাচ্চা থাকবে না এখানে, প্রত্যেক মাসে বের হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এবার গর্ভাবস্থা বন্ধ করতে গেলে এখানে ডিম্বাণু উৎপাদনও বন্ধ রাখতে হবে, নাহলে তো এই ডিম্বাণু কি আরো বসবে। তাহলে 2 নাম্বার এটা বন্ধ রাখা। 3 নাম্বার হচ্ছে অমরা বা প্লাসেন্টা গঠনে সাহায্য করা। যদি কেউ বাচ্চা নেয় তাহলে তার কর্পাস লিউটিয়ামটা প্রায় 3 মাস পর্যন্ত থাকে, 3 মাস পর্যন্ত, এবং সে প্রজেস্টেরন সাপ্লাই দিতে থাকে। প্রজেস্টেরন ও দিতে থাকে। 3 মাস পর একটা নতুন গঠন শুরু হয়। এটা যদি একটা মা ধরি, এটা মায়ের পেট, তার ভিতর আমাদের একটা, মনে করো একটা বাচ্চা নিছে, এই বাচ্চাটা আমাদের এরকম। এইবার আমাদের একটা জিনিস আমরা জানি, এরকম করে একটা থাকে না, এটাকে নাড়ি বলি আমরা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছিস, এই জায়গাটাকে আমরা বলি প্লাসেন্টা বা অমরা। কি বলি? প্লাসেন্টা বা অমরা। যেই এই অঙ্গটার মাধ্যমে কি হয়, বাচ্চাটা মার থেকে খাবার নেয়, দূষিত পদার্থগুলো মাকে দেয়, আদান প্রদান হয়। বাচ্চাটাকে তো পেট কেটে খাবার দিবে না, কি হবে, প্লাসেন্টার মাধ্যমে দেয়। এইবার এই প্লাসেন্টা গঠনে কে সাহায্য করে? প্রজেস্টেরন। বুঝা গেল? পরে আমাকে জিজ্ঞাসা করিস না দাদা প্লাসেন্টা কি, এ বলে দিলাম কিন্তু, মনে থাকে যেন। এইটা গঠনে সাহায্য করে প্রজেস্টেরন। 3 মাস পর যখন কর্পাস লিউটিয়ামটা নষ্ট হয়ে যায়, তখন এই প্লাসেন্টাই প্রজেস্টেরন তৈরি করতে পারে, এবং এটা চলতেই থাকে যতক্ষণ না বাচ্চাটা পেটের মধ্যে থাকে। যখন 9 মাস 10 মাস পর বাচ্চাটা বের হয়ে আসে, তখন তার সঙ্গে সঙ্গে প্লাসেন্টা শুদ্ধ গোটাটাই বের হয়ে আসে। এই থাকলো তোদের কি পড়ার আজকে। তাহলে কি কি পড়লি তোরা? পিটিউটারি গ্রন্থি পড়লি, হাইপোথ্যালামাস পড়লি, পিটিউটারি গোটাটাই কমপ্লিট। তার সঙ্গে সঙ্গে ডিম্বাশয় যে 2টা হরমোন, ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন পড়ানো হলো। পরের দিন শুক্রাশয় পড়াবো। তো আজকের ভিডিওটা তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে এবং দেখবে তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। থ্যাংক ইউ।